এক্সেপ্ট তোমার বাবা তোমাকে ছোটবেলা থেকে দেখেছে, তাদের একটু ইগো আছে যে তুমি আমার থেকে ছোট, তোমার কথাটা কেন শুনবো, এই নোকঝোঁকের কিন্তু একটা আলাদা মজা আছে। একদম। তো আমার ছোটবেলা মানে আমার ঠাম্মু বা দিদাদের সাথে, তার জন্য হয়তো আমি এল্ডারলি পিপলের জন্য আমার এই কনসার্নটা বেশি আসে, কারণ আমার বাবা মা দে হ্যাভ কেয়ার ফর দ্য প্যারেন্টস। আমার মনে হয় আমার দায়িত্ব ইজ টু কেয়ার ফর মাই প্যারেন্টস। আর যে আবেন পরের কথা, সৌরভ গাঙ্গুলির সাথে বসে আড্ডা দিচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, KKR এর ম্যাচে যাচ্ছি, এগুলো সব আসবে যাবে ভাই, আমার বাবা মার জন্য তো আমি আসবে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো দ্য পয়েন্ট ইজ, আপনি যে কাজই করছেন, আপনি একটা কোম্পানির এমডিও যদি হয়ে যান, আপনি গিয়ে জেনে রাখবেন যে আপনার বাবা মার জন্য আপনি ওই মানে ইয়দা সন্তান। রাইট, একদম। ওই জায়গাটা একদম আলাদা জায়গা। আচ্ছা, এবার একটু আসি, এই যে আমরা বলি আরজে, রেডিও জকি, সেটা কি? রেডিও জকি হচ্ছে আর কোনো কাজ করতে পারছে না, ভালো কথা বলতে পারছি, মনে হয় যে ভালো গলা আছে, ভাই দু একজন আমার কথাটা শুনে নেয়, চলো এই জায়গায় গিয়ে ট্রাই করে দেখি যে কতটা আমি কাজটা করতে পারি। হঠাৎ করে একটা মানে সাধারণত আমরা তো ভাবি না যে এই পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, নইলে প্রফেসর হবে, স্কুল টিচার হবে, এইরকম বিভিন্ন রকম ভাবনা থাকে। তো তুমি যে প্রফেশন হিসেবে তুমি বেঁচেছো, এই যে তুমি আরজে, রেডিও জকি, তো হঠাৎ করে এটাতে তুমি এই প্রফেশনে কেন বা এলে? খুব বিশ্বাস করবে না, আমি কিন্তু কোনোদিন ছোটবেলায় আমি মানে সাউথের পরিবার থেকে, তো আমাদের ইঞ্জিনিয়ার আর পাইলটের নিচে বা ডক্টর নিচে কেউ কথা বলে না। আমার মনে হয় যে কিছু জীবনে কিছু করোনি তুমি। রাইট, রাইট। সো আমি খুব একাডেমিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে সবাই পড়াশোনা করেছে। তো আমি তো পড়াশোনা করতাম না, ছোটবেলায় কুমার শানুর গানগুলো শুনতাম, কিশোর কুমারের গানগুলো শুনতাম, ক্রিকেট খেলতাম, টেবিল টেনিস খেলতাম, আমার আনন্দ এগুলো আমি জীবনে বেশি ভাবিনি, মানে কি করতে হবে, মানে ওই ফোকাসটা ছিল না আমার জীবনটা। এক্সপোজারটা ছিল যে আমি ছোটবেলায় টিউশন টিচার হওয়ার খুব ইচ্ছে ছিল আমার। আচ্ছা, কেন বলতো? আমি দেখতাম তার জীবনটা খুব আনন্দে লিড করছে। মানে আমার নেচারটা এরকম ছিল যে সেই সকালে 11টায় টিচিং করে দিচ্ছে, 12টায় বন্ধ করে দিচ্ছে, 12 থেকে 4টে ঘুমোতে যাচ্ছে, আবার 4টের পর মানে টিউশনটা করছে। বেসিক্যালি তুমি ফাঁকিবাজ। এটা হ্যাঁ, মানে তার পাশে দেখছি আমার কাজিনকে দেখতাম ট্রাভেল করছে, খুব স্ট্রেস, হেক্টিক মিটিং, পিপিটি হ্যানা তানা এটসেট্রা। তো আমি যখন একটা ডিসিশন নিয়েছিলাম ছোটবেলায় বলতে মানে কি রকম? ক্লাস 11 ইজ আ গুড টাইম, যখন একটা ম্যাচুরিটি এসে গেছে। সাউথে কি হয় আমাদের পরিবারে বা এখন বাঙালি পরিবারেও দেখবে একটা কাজিন যদি ইউএস থেকে আসে, সবাই তার পিছনে দৌড়তে শুরু করে। তো আমার একটা আঙ্কেল ছিল, ইউএস থেকে এসেছিল, সবাইকে জিজ্ঞেস করছিল কি করো, সবাই ইউএস থেকে ট্রাভেল করেছে, চকলেট দিচ্ছে, মানে পুরো ব্যাপার 90 বিরাট বড় ব্যাপার ছিল তখন। সবাই এখনো আছে। তো ওনাকে যখন প্রশ্ন করা হতো কি করছো তুমি, সবাইকে যখন জিজ্ঞেস করছে, সবাই নিজের অফিসের কেয়ারে শেয়ার করছে, আমি আইটি কোম্পানিতে কাজ করছি, এখন আমি এই প্রজেক্টের সাথে ইনভলভ আছি, আমি এখানে যাবো, আমি এটা করছি, আমি এখানে যাবো। তখন আমার মাথায় আসলো, এবং এটা আমি একটু ইংলিশে বোঝাচ্ছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাইরে যে তুমি কি করো, তো আমি তাহলে বলতে পারি যে আমি বই পড়তে ভালোবাসি, আমি মানুষের গল্পটা শুনতে ভালোবাসি, আমি আড্ডা দিতে ভালোবাসি। তখন সবাই আমাকে ডাকে আর বলে যে না, টাকা পয়সার জন্য কি করছো? বললাম না, গুড কোয়েশ্চেন। টাকা পয়সার জন্য আমি কি করছি সেটা আমার পরিচয় হতে পারে না, সেটাও আমার একটা পরিচয়, কিন্তু আমার আসল আইডেন্টিটি হচ্ছে আমি খেতে ভালোবাসি। আমি সারাদিন বাড়িতে আসবো আর বলবো যে দিদি আবার একটা সুন্দর ঢোকার ডান্না রান্না করে দাও, এটা খাবো, এনজয় করবো। তো হোয়াট উই ডু উইথ আওয়ার টাইম টু মেক মানি, সেটা আমাদের আইডেন্টিটি বা পরিচয় হতেই পারে। হোয়াট উই ডু উইথ আওয়ার টাইম ফর ফ্রিডম, সেটা আমাদের আসল পরিচয়। তো রেডিও জকি যখন ছিল, এটার সাথে কানেকশনটা আছে। আমি ডিসাইড করেছিলাম যে আমি এমন কোনো কাজ করতে চাই না যেটা আমার কেয়ারের মতন শেয়ার করবো, যে আমি খুব স্ট্রেস ফিল করবো। আমি মিউজিক ভালোবাসতাম, তো আমি মিউজিশিয়ান তো হতে পারলাম না, তখন সারাদিন মতন নিজের ছিলাম, জানতাম না। মিউজিকটা শেখার খুব ইচ্ছে ছিল, মিউজিক না শিখলে নেক্সট আই উইল বি ডুইং হোয়াট আই লাভ, তাহলে আমি নিজেকে রিগ্রেট করতে পারবো না। আমি টাকা পয়সা কম আর্ন করবো, আমি 10 টাকাই আর্ন করবো, কিন্তু ওই 10 টাকায় আমি খুব আনন্দে থাকবো জীবনে। সো দ্যাট ইজ আ ডিসিশন যেটা আমি ডিপেন্ড করি না, কারণ রেডিও গেভ মি এভরিথিং। আর তখন প্রাইভেট রেডিও লঞ্চ হয়েছিল, তখন আমি দেখলাম যে একটা হেডফোন পরে একটা অডিশন হচ্ছে, আর আমি নিজেও যাইনি অডিশনের জন্য। খুব অদ্ভুত ব্যাপার, স্পিরিচুয়াল একটা কানেকশন থাকে। দেখো তুমি মন থেকে একটা অনেস্ট ডিসিশন নিলে না, উপরওয়ালা নিজের কাজটা করে। আমি তো একটা ইভেন্টে অ্যাঙ্কারিং করতে গেছিলাম সানডে, 500 টাকা আমাকে দেওয়া হয়েছিল, হার্টলেস হাই স্কুল, আমার এখনো মনে আছে। তো আমাকে বললো যে তুমি এটা অ্যাঙ্কারিং করতে, স্কুলে ফেস্টে অ্যাঙ্কারিং করতাম। প্রাইভেট রেডিও তখন জাস্ট লঞ্চ করছে,
পার্থ মজুমদার স্টেশন অ্যান্ড কোইন্সিডেন্টলি হয়ে জায়গায় গুড লেসেন ইয়াংস্টার্স যারা দেখছো, অপরচুনিটি জীবনে খুব কম আসে। এটার জন্য ওয়েট করো না যে আরেকজন করবে দেখবো যে কিভাবে হয়, জাস্ট নেমে যাও। কি হবে ভুল ঠিক, তার পরের স্টেপটা কোথায় কি হতে পারে তুমি জানো না। আমি সাডেনলি ওখানে গেলাম, পার্থদা আমাকে দেখছে তোমার গলাটা খুব ভালো, তুমি একটু অডিশনের জন্য চলে এসো। রেডিও জকি না তখন পর্যন্ত, আমি শুধু একটা কুল একটা ব্যাপার ছিল যে হেডফোন পরে একটা লোক কথা বলছে। তখনও গেলাম, দেখলাম বা লোক হেডফোন পরে আছে, তো এইগুলো আর যে এরকম হয় আমি জানতাম না। তো মানে রুমে বসে কথা বলা, খুব মন থেকে একটা কানেকশন ছিল। দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল কানেকশন আই বিলিভ অফ ফিলিং হ্যাপি অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু ডু। মানে ইভেন তুমি মার্কেটিং এর কাজে যাচ্ছ, ইউ শুড ফিল হ্যাপি অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু ডু। চা বানাচ্ছ, ইউ শুড ফিল হ্যাপি অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু ডু। তাই ওয়াজ ভেরি হ্যাপি যে মিউজিকের সাথে থাকবো। মিউজিক তো আমি মানে কম্পোজ করতে পারিনি বা বাজাতে পারিনি, আমি মিউজিক ডেডিকেট করতে পারি, মিউজিকটা আমি গান সিলেক্ট করতে পারি। সো দ্যাট ইজ মাই ফার্স্ট ইন্টেনশন। আমি ভাবলাম যে 3 মাস আমি একটা শো করে যাবো, তারপরে আমি বেরিয়ে যাই। বা সেই 3 মাসের থেকে 20 বছর হয়ে গেল, বাট রেডিও ওয়াজ মাই লাইফ অ্যান্ড রেডিও স্টিল ইজ মাই লাইফ অ্যান্ড আই ও এভরিথিং টু ইট। মনে হয় ইট অ্যালাউজ মি টু বি ক্লোজ টু মিউজিক, যেটা আমি আগে হতে পারতাম না। সো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ এ রেডিও জকি, সবাই বলে না, ইজ খুব ভালো যে তুমি একটা আনন্দে থাকতে পারো, যে তুমি একটা রুমে কথা বলছো, সবাই তোমাকে শুনছে, সবাই ভাবে যে সব ফেম পপুলারিটি পাবো, বাইরে ট্যাক্সিওয়া থেকে শুরু করে আমার বাড়িতে সবাই আমাকে জানবে চিনবে। না 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 বন্ধু না, এক রুমে 6 মাসের পর পুরো প্যাশনের সাথে কথা বলে নিজের দায়িত্বটাকে, নিজের জবটাকে যেটুকু ওইভাবে দেখতে পারো যে আমি যেটা কথা বলছি কাকে কিভাবে সাহায্য করতে পারে, তাহলে তুমি দেখবে ওই রেডিও জকি জবটা আরো সুন্দর হয়ে যায়। আনফর্চুনেটলি সবাই দেখে না এরকম। না, আমি কিন্তু একটা কথা বলবো, আমি একটা কিছু বছর আগে আর কি অরবিন্দ আমাকে ইনভাইট করেছিল যখন, তখন কিন্তু আমি দেখেছি এই যে আমরা কথায় বলি এই আরজে রেডিও জব ভীষণ টাফ জব। আমার কিন্তু ভীষণ টাফ লেগেছিল, মানে একটা ছোট্ট ঘরে একা একা কথা বলছি, তো ভীষণ টাফ মানে আমার কাছে লেগেছিল। একা কোথায়, তোমার কাছে পুরো পরিবার আছে। না, কলকাতা নামের একটা পরিবার আছে যারা তোমাকে শুনছে। না, এই যে ধরো তোমার সঙ্গে আমি বসে কথা বলছি, ওখানে তো সামনে কিছু নেই, মানে এটা আমার কাছে না তখন ভীষণ অদ্ভুত লেগেছিল যে ও এতক্ষণ ধরে আমরা যে মানে ধরো আমরা যে রেডিওটা শুনছি যখন, এই যে আমরা গাড়িতে যাচ্ছি যখন, অথবা ধরো মানে হয় না গাড়িতে যেতে যেতে কিন্তু আমরা ম্যাক্সিমাম এফএম শুনি আর কি। আমরা ভাবি যে ও কত মানে যে বলছে মানে আর যে রয়েছে ও তো কত সুন্দর এই গান চালাচ্ছে করছে, এই যে তুমি মানে কনভারসেশনটা তোমার, সেটা যদি তোমাকে কেউ কাছ থেকে দেখে সে কিন্তু অবাক হয়ে যাবে। সে আমি তোমাদের একদম খুব দায়িত্ব নিয়ে কথা বলছি যে তোমরা না অবাক হয়ে যাবে। আমি না অরবিন্দকে প্রথমে দেখে ভাবছি মানে ও এত সুন্দর করে কথা বলছে কিন্তু ওর সামনে কেউ নেই, মানে ও ইমাজিনেশন লেভেলটা তোমার কোথায়, তুমি ইমাজিন করছো যে আমার পুরো ফ্যামিলি রয়েছে, আমি সকলের সাথে এই যে কথা বলছি, ভেরি টাফ। মহাদেবের আশীর্বাদ না, কি বলবো, না সে তো আছে, মহাদেবের ইচ্ছে। হ্যাঁ, এইটা তো আরো সিম্পলার টেকনিক আছে যেটা আই থিঙ্ক সানজি ফলো করে, বাট আমি জাস্ট তোমাকে বলছি কাজটা যত ডিফিকাল্ট মানে মনে হচ্ছে ওরকম কিছু না, খুব ইজি কথা বলাটা। আমরা নিজের মনে খুব ভয় পেয়ে নিজের থটসগুলোকে নিজে খুব রিপ্রেস করে রাখি। আমাদের মনে হয় আমরা যেটা বলবো সেটার কোনো ভ্যালিউ নেই। এইগুলো সব আমাদের কন্ডিশনিং, এনভায়রনমেন্ট, এগুলো সব নিয়ে আসে। তো আমি বাচ্চাদেরকে সবাইকে বলি বাংলায় বলো না ইংলিশে বলো, ডাজন্ট মেক এ ডিফারেন্স অ্যাজ লং এজ তুমি নিজের মনের কথা বলছো। এই যে প্রোগ্রামের নাম হচ্ছে মনের কথা, ঠিক আছে? সারাদিন যদি ভাবতো যে আমি অ্যাঙ্কিং করবো, কিভাবে করবো, আমি তো কোনোদিন করিনি, আমি তো মিউজিক টিচার, তাহলে করতে পারতো না। এই যে উনি ফ্রিলি করতে পারছেন, এটা বিকজ ওনার ওই কনফিডেন্সটা চলে এসছে যে ঠিক আছে আমি করতে পারবো। রেডিও ঠিক এইভাবে আমি যদি নিজের মনের কথাটা খুব কোনো ফিল্টার না করে একদম সামনে রাখতে পারি, সবার সামনে নিজের ওপিনিয়নটা, নিজের এক্সপ্রেশনটা, নিজে যেমন পৃথিবীটাকে দেখি। একটা বৃষ্টি পড়ছে, হয়তো অনেকজন রোমান্টিক ফিল করতে পারে, আমি ফিল করতে পারি যে ভাই আমি এখন ট্রাফিক জ্যামে ফেসে আছি, আমার বৃষ্টিটা ভালো লাগছে না। নিজের মনের কথাটা বলো, দ্যাট ইজ অল। নট নেসেসারি রেইন হ্যাজ টু বি ভেরি রোমান্টিক ওই জায়গায়। তো এটা করার একটা সিম্পল টেকনিক আছে, শুধু রেডিও না, আপনি আর অফিসে যাবেন, কাজ করবেন, আপনি রান্না করবেন, আপনি এটা শেফ হতে পারেন। কাজ করার আগে জাস্ট ঠাকুরকে একটা প্রণাম করো, তুমি যে কোনো ঠাকুরকে তুমি বিশ্বাস করো, আর বলো আমি আজকে যেটা করবো তোমার মাধ্যমে করবো, বাস। তারপরে কাজটা ছেড়ে দাও, এর থেকে আর বড় কিছু হয় না। হ্যাঁ, ভালো হোক না খারাপ, মাদার নেচার উইল ডিসাইড যে তুমি কোন জায়গায় আছো। যদি খারাপ হয়েছে তাহলে হয়তো মা চাইছে যে তুমি এই জায়গা থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাও, এটা তোমার জন্য রাইট জায়গাটা না, ইন্ডিকেশন দিয়ে দাও। যদি ভালো হয় তাহলে মা বলছে যে চলো আমি তোমাকে এখন আরো ব্লেস করি। সো আই থিঙ্ক শান্তি অলসো when she plays a synthesizer উনি প্রে করেন যে লেট মি প্লে থ্রু ইউ। তুমি মানে
So when you do that, I think it becomes a lot more easy. খুব very easy. তোমার উপরে প্রেশারটা কমে যায়। তুমি করছো না, তুমি বলছো ভাই ভুল হলে তুমি দেখে নাও, ঠিক হলে তুমি দেখে নাও, সবটাই তার উপরে, এখন সব তোমার ইচ্ছে, বাস বিন্দাস। কিন্তু এখানে আরেকটা জিনিসও আমার মনে হচ্ছে যে এই যে তুমি এত বিন্দাস রয়েছো এবং তোমার প্রফেশন নিয়ে সেরকম কোনো ব্যাপার নেই যে আমি এই ডাক্তার নই, ইঞ্জিনিয়ার নই, তোমার বাড়ির সাপোর্ট একটা বিষয়। একদম, কোনো জায়গায় দেখবেন চাকরি আছে, আপনার কপাল ধরে গেছে। আমি সবাইকে বলি, যারা যারা না অফিসে খুব টেনশন আছে, বসটা খুব টেনশন দিচ্ছে, ভালো লাগছে না, বললাম ভাই চাকরি আছে, তোর কপাল ধরে, তোর খেতে দুটো রুটি, চাল, ডাল, ভাত, মাছ, বাড়িতে থাকার জন্য একটা জায়গা। আমার কিন্তু যে সমস্ত গার্জেনরা দেখছেন আর কি, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের নিয়ে বেশ প্রবলেমে পড়বেন। এবার তারা বলবে যে আমরা ভালো থাকি, এইটা করে ভালো থাকি, আমরা ওই আর জয়েন্ট দেব না। না দেখুন, প্যারেন্টসদের তো আমি শুধু একটাই কথা বলবো, আমি রিসেন্টলি একটা স্কুলে বাচ্চাদের সাথে খুব ইন্টারাক্ট করেছিলাম, আমি খুব আনন্দ পাই। আপনার স্বপ্ন বা আপনার ডিজাইনটা বাচ্চাদের উপরে দেবেন না, আর আপনি যে নিজের বাচ্চাকে অন্যদের সাথে কম্পেয়ার করছেন সেটা একটা বিরাট বড় প্রবলেম। একদম সাংঘাতিক। সো লেট দ্য কিড ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। যদি একটা বাচ্চা স্ক্রিপ্ট রাইটিং করতে চায়, স্ক্রিপ্ট রাইটিং করতে দিন। আপনার টাইমে ইন্টারনেটটা ছিল না, এখন যে ইন্টারনেটে কে কি করতে পারে আপনি জানেন না, এটা আগুনের মতন আছে ব্যাপারটা। একটা ক্রিয়েটিভ পারসন কিন্তু আর কোনো ব্রেকের জন্য ওয়েট করতে পারে না, সে নিজের চ্যানেল শুরু করতে পারে, সে নিজের একটা এক্সপোজার তৈরি করতে পারে। একটা মিউজিশিয়ান ক্যান কম্পোজ देयर ওন সংস এন্ড দেন স্টিল মেক মানি অন দ্য ইন্টারনেট, মানে ডিজিটালি। তো ডক্টর, ইঞ্জিনিয়ার, a lot of mental pressure যেটা বাচ্চারা ফিল করে is mostly because তারা নিজের স্বপ্নগুলো আপনার সাথে মানে ওপেনলি বলতে পারে না। সো বি দ্য কাইন্ড অফ গার্জিয়ানস যারা ওপেনলি বলে যে দেখ আমি তো চাইছি তুই এটা করিস, তুই বল তুই কি করতে চাস। দ্যাট ইজ আ বেটার ওয়ে টু গো অ্যাবাউট ইট। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, একটা ভালো এক্সাম্পল দিই। গুড প্যারেন্টিং মানে যেটা আমার বাবা ইজ এ গুড এক্সাম্পল, ভেরি গুড এক্সাম্পল। স্মার্টফোনের টাইম এসেছিল, সবাই স্মার্টফোন নিয়ে ঘুরছে, তা আমারও তো স্মার্টফোন নেওয়ার খুব ইচ্ছে হচ্ছে। আমি তখন কলেজে ছিলাম, মানে আই থিঙ্ক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তখন জাস্ট স্মার্টফোন এটা করছে, তো আমার একটা বন্ধু স্মার্টফোন নিয়ে ঘুরছে, তাই আমি বাবাকে বললাম আমি একটা স্মার্টফোন চাই। এটা সিচুয়েশন আপনার সাথে হতে পারে, আপনার ছেলে এসে বলবে আইফোন চাই, কি করবেন? বা মেয়ে এসে বলবে আইফোন চাই, এক্সপেন্সিভ একটা জিনিস চাই। তিনটে অপশন আছে। এক হচ্ছে স্ট্রেট অ্যাওয়ে আপনি বকাবকি করতে শুরু করবেন, ঠিক আছে। এক হচ্ছে না, ঠিক আছে, which is very demeaning for the kid also, যে বাচ্চাটা বুঝতে পারছে না যে কেন টানা হচ্ছে। বাচ্চার তো সেন্স অফ ম্যাচুরিটি কম আছে, সে আপনার সিচুয়েশনটা বুঝতে পারছে না। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে আপনি কিনে ফেলেন, যা তোর জন্য একটা আইফোন দিলাম, তোর জন্য একটা ফোন দিলাম, হ্যাপি থাক। দুটো সিচুয়েশনই গন্ডগোলের সিচুয়েশন, কারণ দিলে ও এক্সপেক্ট করবে যে আরো বেশি পাবো, না দিলে কষ্ট পাবে যে কেন পাচ্ছে না। আই থিঙ্ক গার্জেন্সরা রিলেট করতে পারবে। থার্ড সিচুয়েশন আমার বাবার একটা ইউনিক সিচুয়েশন। আমার বাবা কি করলো, বাবা বললো যে এখানে একটা পেপার বার করো, বলে এটা আমার মাইনে, এটা তোর মার মাইনে, ঠিক আছে। আমরা এতটা খরচ করি রেন্টে, আমরা এতটা খরচ করি তোর খাওয়া দাওয়ার উপরে, এতটা খরচ করি তোর জামা কাপড়ের উপরে যেটা তোর দরকার আছে, এতটা খরচ করি তোর কলেজের খরচের উপরে। এইটা ছাড়া একটা মেডিকেল এমার্জেন্সির জন্য আমরা একটু বাঁচিয়ে রাখি, যে যদি কোনো এমার্জেন্সি হয় আমাদের এই টাকাটা দরকার আছে, দাদুর খরচা আছে, ওষুধ আছে, মেডিসিন আছে, সব কন্ট্রোল করে। এইটা যেটা বা একটু যেটা মানে সেভ করছি তোর ফিউচারের জন্য, যে তুই যেন বড় হয় তোর কোনো প্রবলেম না হয়, আমাদের সব থেকে তোর জন্য একটু আমরা দিতে পারি তোকে, আর তোর এডুকেশনের জন্য বা এটার জন্য তুই যদি ডিজাইন করিস কোনটা কেটে তুই ফোনটা কিনবি, তুই আমাকে জানাস, আমি দেবো। আমার গুজবাম্পস আসছে, রাইট, অসাধারণ। আর আমার চোখ থেকে জল বেরোলো তখন, মানে কেন আমি কি আনাম, কি মোটরোলার ফোন কিনবো, আমার দরকার কি আছে। প্যারেন্টস আপনারা ট্রাই করুন, এটা আপনারা ট্রাই করুন। আপনি বিশ্বাস করুন, ক্লাস 3 হোক না ক্লাস 2, আপনার বাচ্চা আপনাকে দেখে বলবে যে না বাবা ফোনটা আমরা পরে নিয়ে নেবো। ওরা কিন্তু বোঝে, জানো, বোঝে, খুব সুন্দর বোঝে। আমি যখন বলি যে তুমি প্র্যাকটিস করে আসনি, আমার মন খারাপ হচ্ছে, ওরা তখন প্র্যাকটিস করে। এটাতে ওরা করতে হবে তার জন্য নয়, আমার মন খারাপ হচ্ছে, ম্যাম খুশি হবে। এটাতে আমার বাবা আমাকে শেখালো যে ওপেনলি কমিউনিকেট করলে আমার জন্য ইজি হয়। আমি তো ছোট বাচ্চা, তো বাবা মাদের কথাটা বুঝতে পারে না, গার্জেনরা বাচ্চাদের মাইন্ডটা বুঝতে পারে না। কারণ তোমরা সেই স্কুলে যাচ্ছ না যেখানে দেখছো যে ছেলে মেয়ের পাশে 4টে বন্ধুর হাতে কিন্তু একটা মোবাইল ফোন, একটা স্মার্টফোন, একটা এই ওই হানাদানা এক্সেট্রা। ওইটা দেখে ওর মধ্যে একটা চাহিদাটা চলে এসছে। কাকে জিজ্ঞেস করবে? বাবা মাকে জিজ্ঞেস করবে।
আর বাবা মাদের অফিসে কি প্রবলেম আছে সেটা ছেলেমেয়েরা বুঝতে পারছে না, একটা ইএমআই দিচ্ছে, বাড়িতে তৈরি করছে, গাড়ির জন্য খরচা আছে। প্রথমে বকে দিল, এই চাইবি না এটা, মানে একদম মানে মানে ওই যে বললে না দুটো প্রসেস, আরেকটা হলো যে চাইছি নে বাবা। আচ্ছা, আরেকটা ভ্যালু আছে, তুমি এটা করো তোমাকে ওটা দেবো, তুমি ক্লাসে ফার্স্ট আসো। নো, দ্যাট ইজ ভেরি রং থিং টু ডু, ভেরি রং থিং টু ডু। ওর ফার্স্ট আসার সাথে সাথে ওর গিফটে কোনো কানেকশন নেই না। ও যদি লাস্ট আসে, আমি যদি আজকে ফাদার হতাম, ইফ আই ওয়াজ ম্যারিড এন্ড আই হ্যাড এ কিড, আপনি বিশ্বাস করুন একটা গল্প শেয়ার করছি অফ দ্য বেস্ট ফাদার আই হ্যাভ মেট ইন মাই লাইফ। ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার অমিত, আমি নামটা বলে দিচ্ছি। অমিত আমাকে ডাকলো, বললো পার্টি আছে আইসিএসসি রেজাল্টের পর। আমি খুব মানে আমরা তো গিফট নিয়ে যাই, বলে বাচ্চাদের জন্য কোনো গিফট কিছু নিয়ে আসিস না, চলে আজকে এনজয় করবো, সেলিব্রেট করবো। বাবান খুব ভালো স্কোর করেছে, ঠিক আছে, আমরা গেলাম। আপনি বিশ্বাস করবেন ছেলেটা স্কোর কত ছিল? 45%। 45% পার্টি দিয়েছে, সবাই এনজয় করছে। শোনা যায় না। হ্যাঁ, বলছে সবাই তো 90% এনজয় করে, আমরা 45% এনজয় করি। আমার ছেলে যদি 45 করে বা 90 করে, আজকে দিনে that boy is in US pursuing one of the most high profile degrees ever. ডিফারেন্সটা কি? এই যে ফ্যামিলি সাপোর্টটা, এইটা ফ্যান্টাস্টিক। আমি যদি জানি আমার বাবা মা আমার পিছনে দাঁড়িয়ে আছে, তাহলে আর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। বাস, আমি আমার রিলেশনশিপের কথাও এসে বলতে পারি যে আমার গার্লফ্রেন্ড আছে, দেখো কি করতে পারি, বাস। তো তাহলে মানে আমরা এটা তোমার কাছ থেকে তো জানলামই, তার সাথে আমার বন্ধুরাও জানছে যে, এবং বাচ্চারা তাদের কাছে এবার বলতে শুরু করবে যে সেটা আমার কাছে এবার রিপোর্ট আসবে যে তুমি অরবিন্দ এমন এমন কথা বলে গেছে। না, সেটা আমি চাই যে ওরা ভালো থাকুক, ওদের ভালো থাকাটা আমাদের আশার উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা যারা দেখছো, তোমাদের মনে ভাবনা চিন্তাটা একটু আমরা ট্রিগার করতে পারি যে দেখো এইভাবেও করা যায়। প্যারেন্টিং এর জন্য আমি গাইড করতে পারবো না, ওটা আপনারা জানেন বেশি ভালো, বাট আমার মনে হয় we cannot force our opinions on someone. একটা ভালো বাড়িতে সবচেয়ে কনফ্লিক্টেড রিলেশনশিপ প্যারেন্টস আর বাচ্চাদের হয়। আমরা চাইছি একটা জায়গায়, ওরা চাইছে আরেকটা জায়গায়। সো গার্জিয়ানসরা মোস্টলি এটা দেখছে, তারা হয়তো রিলেট করতে পারে। আপনাদের জব ইজ টু গিভ দেম এডুকেশন, লিভ দ্য চয়েস টু দেম। কারণ ঠিক বা ভুল, আমি খুব ওপেনলি কথাটা বলতে পারি, আমার জীবনে আমি সিগারেট খেতে শুরু করেছিলাম। মানে আমি যখন চাকরিটা শুরু করলাম, সারাদিন আমি তখন পর্যন্ত বাবা বললো গিয়ে হার্ডওয়ার্ক করো, এই করো ওই করো। রেডিওর আর মিডিয়ার জগতে সবাই স্মোক করে আর ড্রিঙ্ক করে, তুমি জানো। তখন আমার মনে আছে উপরে গিয়ে কাজ করছে, দেখছি সবাই দাম দাম করে সিগারেট করছে, এই ইভেন্টটা ওই আর্জের কাছে চলে যাচ্ছে, আমি অফিসে বসে আছি, কারণ স্টেশনে স্মোক করতো, তাহলে আমিও হাতে একটা সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকি। নিচে গিয়ে একটা সিগারেট যে কখন একটা প্যাকেট হয়ে গেলো সেটা বুঝতে পারলাম না, একটা প্যাকেট যে কখন আবার দুটো প্যাকেট হয়ে গেলো সেটা বুঝতে পারলাম না, দুটো থেকে তিনটে, আর 6 মাস 8 মাস হয়ে গেল। কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে বলেনি সিগারেটটা ছাড়, ঠিক আছে, বাবা কোনোদিন বলে, বাবা জানতো যে সিগারেট স্মোক করতে শুরু করেছে সেটা। মা তো উল্টো, বাবা তুই কি করছিস, আমি আছি তোর জন্য। বাবা ইজ ভেরি সর্টেড, বাবা কিছু বললো না। 8 মাস পর একটা ফ্যান্টাস্টিক লাইন শুনলাম, এটা ফ্রম হার্ট আসলো। বাবা হয়তো আমাকে বকতে পারতো, মারতে পারতো, বলতে পারতো যে করিস না, আমার দিবি সিগারেট হাত দিবি না। আমি 8 মাস থেকে 1 বছর, এটা অনেক বছর হয়ে গেছে, মানে ইনসিডেন্টটা মনে পড়ছে আমার মেন্টর আমাকে একটা সুন্দর কথা বলেছিল। মেন্টরের সামনে আমি সিগারেট স্মোক করলাম, তুই যখন রেডিও জয়েন করলি তোর অনেক হিউমিলিটি ছিল, তুই এখন আমার মুখের উপর একটা সিগারেট ফুঁকে দিচ্ছিস, বলে নেশা করনা হ্যাঁ তো কামিয়াবি কা করো সিগারেট আনে। এই লাইনটা যে কি লাইন, আমি না মানে ছিটকে পড়ে গেলাম। বলছে সাকসেসে নেশা কর, হার্ডওয়ার্কে নেশা কর। এটা কি নেশা হলো? এই নেশা তো তোকে নষ্ট করবে, ওই নেশাটা তোকে আসলের থেকে এগিয়ে যাবে। সেই দিন আর আজকে সিগারেট বন্ধ নেই হাতে। কনগ্রাচুলেশন, এতদিন পরে জানালাম, কিন্তু কনগ্রাচুলেশন না, কমপ্লিটলি আমি জাস্ট ছেড়ে দিলাম। এন্ড আমি তখন রিয়েলাইজ করলাম ব্যাড হ্যাবিটস আর লেফট যখন তুমি রিয়েলাইজ করো, নট when someone tells you. So similarly for your sons and daughters, let them realize it on your own. তোমার কাজটা is to keep a close watch যে তাদের কোনো ট্রাবল হবে কিনা, but I think they'll be doing wonderful.